এখন আমি আলাপ করব পাকিস্তান ও তার ভিত্তি জার্মান দর্শনের উপর। পাকিস্তান এবং ব্রিটিশ কলোনিয়াল যে ইন্ডিয়া ছিল সেইটাকে না বুঝলে আমরা বাংলাদেশের উৎপত্তিটাকে বুঝতে পারবো না। দার্শনিক দিক থেকে বাংলাদেশের উৎপত্তি বুঝতে গেলে আমাদের দুইটা এইকে বুঝতে হবে, সেটা হলো গিয়া যে ব্রিটিশ ভারত আর পাকিস্তান রাষ্ট্রটা। তো ব্রিটিশ ভারতটা বেসিক্যালি, তারপরে জার্মান দর্শন প্রভাব ছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্রের উপরে জার্মান দর্শনের প্রভাব ছিল সরাসরি। যেমন পাকিস্তান রাষ্ট্রের যে প্রতিষ্ঠাতা, যে পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ইকবাল কিন্তু জার্মানি থেকে তার পিএইচডি, এটা বুঝতে হবে। এবং তার ফিলোসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, যে থিসিসটা তিনি করেছিলেন, ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, এই বইটা যদি আপনি পড়েন বা পড়ার বুঝতে চেষ্টা করেন, জার্মান দর্শন নিয়ে তিনি সেখানে জাগলারের মতো খেলা করেছেন। জাগলাররা যেমন একটার পর একটা বেল আকাশে ছুড়ে দেয়, জার্মান দর্শনের এক একজন দার্শনিককে তিনি যেন আকাশে ছুড়ে দিচ্ছেন না লুফে নিচ্ছেন। তাহলে এই যে কিন্তু এইখানে কিন্তু বাঙালি একটা পিছনে পড়ে গেছে, কারণ বাঙালি জার্মান দর্শন হলে গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন, ফলে যারা জার্মান দর্শন পড়ে গোটা দুনিয়া নেতৃত্ব নেওয়ার একটা শখ তাদের মধ্যে জাগে। কিন্তু বাংলাদেশের মধ্যে ওই শখটাই জেগে ওঠেনি, কারণ রবীন্দ্রনাথ, বঙ্কিম এবং শরৎ তিনজনই কিন্তু জার্মান দর্শন জানতেন, কিন্তু জার্মান দর্শন সম্পর্কে কিছু নেতিবাচক কথাবার্তা তারা প্রচার করেছেন। যেমন প্রমোদ চৌধুরীর একটা কথা আছে যে এই ফ্রেঞ্চ দর্শন হলো গিয়া হাতের ছাপানো হাতের লেখা, আর জার্মান দর্শন হলো পেঁচানো হাতের লেখা। ফ্রেঞ্চ দর্শন যে বোঝা যত সহজ, জার্মান দর্শন ততই কঠিন। আসলে কিন্তু কথাটা সত্য নয়। জার্মান দর্শন অত্যন্ত সহজ এবং জার্মান দর্শন অত্যন্ত ডেভেলপড, উন্নত, এবং ফ্রেঞ্চ দর্শন অনেক নিম্ন স্তরের এবং পেঁচানো। দর্শনের ক্ষেত্রে অনেকেই পেঁচায়, এটা একটা সমস্যা যে নিজেদের, যেমন অনেক খারাপ ছাত্র যদি আপনার, যেমন ভাষার লক্ষ্য কী? ভাষার লক্ষ্য হলো কমিউনিকেশান। যে ভাষা যত উন্নত সে ভাষা কিন্তু তত সহজবোধ্য, এবং জার্মান দর্শন এত ডেভেলপড কারণ এত সহজবোধ্য। এবং এই ফ্রেঞ্চরা যেহেতু তাদের পরাজয় স্বীকার করতে চায়নি, সেই জন্যই তাদের শ্যালো দর্শনটাকে অনেক পেঁচাইছে যাতে কেউ বুঝতে না পারে। অনেক খারাপ ছাত্র আছে, তারা তাদের উত্তরপত্রটাকে অনেক পেঁচায় যাতে তাদের এই লেখাগুলা কেউ বুঝতে না পারে, লেখাগুলো যদি কেউ না করে, এই কোশ্চেন করতে না পারে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জার্মান দর্শন অত্যন্ত সহজ, জার্মান দর্শন অনেক ডেভেলপড, জার্মান দর্শন ফলেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র যখন হয়ে গেল, তখন বাংলাদেশ রাষ্ট্রটা যখন আমরা জানি যে বাংলাদেশ রাষ্ট্রে একটা প্রস্তুতিমূলক ঘাটতি ছিল, বাঙালি চেয়েছিল স্বায়ত্তশাসন, কিন্তু তাদের উপর স্বাধীনতার চাপিয়ে দেওয়া হয়েছিল। তাহলে এই চাপিয়ে দেওয়া রাষ্ট্র যখন স্বাধীন হলো, তখন কিন্তু তারা দেখা গেল যে বাকশালে কায়েম করলো, এবং পাকিস্তানে সামরিকতন্ত্র আসে, বাংলাদেশেই কিন্তু সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে হয়েছিল। কারণ বাঙালি সেই যেটা পাকিস্তান প্রতিষ্ঠার সময় সেই পরাজিত দর্শন, যে রবীন্দ্র শরৎ দর্শন, সেইটাকেই কিন্তু তারা, রবীন্দ্র শরৎ প্রমোদ, এই তিনজনের দর্শনকে তারা আবার ফেরত যায়। এবং আমরা দেখি যে অনেক কষ্ট হয়েছিল তাদেরকে এই দর্শনটাকে টিকিয়ে রাখতে, বিশেষ করে বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশকে অনেক মিথ্যাচার করা লাগছে, অনেক মূর্খতার পরিচয় দেওয়া লাগছে। সেইগুলোর পরিচয়ের ফলে কিন্তু বাঙালি মুসলমানের মধ্যে আমরা দেখব যে সেই মানে সাজে ফিতরাত মে নেওয়া বা একটা এই মিউজিকের আমাদের একটা ঘাটতি ছিল। বাঙালি মুসলমান কিন্তু সেইভাবে জার্মান দর্শনের সঙ্গে নিজেকে আত্মস্থ করতে পারে না। কিন্তু এখন আমরা দেখব যে 24-এর যে আন্দোলন হলো, এখানে কিন্তু আমরা দেখব যে রাহাত ফাতে আলী খান থেকে শুরু করে অনেকেই সেখানে গান করে গেলেন। তো এই পাকিস্তানি সিঙ্গাররা কিন্তু বাংলাদেশি লোকজন শুনতো। তাহলে এখন কিন্তু স্পেস টাইম এগুলো কিন্তু অনেক ছোট হয়ে আসতেছে, পজিশনটা অনেক ছোট হয়ে আসতেছে। এখন বাংলাদেশিরাও কিন্তু লখনউ এবং দিল্লির ফিলোসফির সাথে পরিচিত হচ্ছে, লাহোরের ফিলোসফির সাথে পরিচিত হচ্ছে, তারপর হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদ্রাজ, এদের ফিলোসফি বাঙালি মুসলমান জানতেছে। ফলে আর এই যে বাঙালি মুসলমানকে দাবিয়ে রাখার যে একটা ষড়যন্ত্র কলকাতা থেকে বরাবরই হয়ে আসতেছিল, এবং কলকাতা নিজেও কিন্তু সেই দলদলে, সেই চোরাবালিতে আটকে পড়েছে, যে চোরাবালি, যে মিথ্যাচারগুলো রবীন্দ্রনাথ এবং প্রমোদ এবং শরৎ, এবং দেখা গেল যে এই যখন মারা গেলেন, শরৎচন্দ্র মারা গেলেন, তখন জীবনানন্দ দাশ একটা প্রবন্ধ লিখছেন, সেখানে তিনি বলতেছেন যে শরৎচন্দ্রের লেখায় ফিলোসফি নাই। কিন্তু আজ আমরা জানি যে শরৎচন্দ্রের লেখাগুলি
প্রমোদ চৌধুরীর থেকে বেশি ফিলসফি কি? তাহলে তো এই কথাটা কেন বললেন? কারণ প্রমোদ চৌধুরী অনেকগুলো প্রবন্ধ লিখেছিলেন, বস্তুতান্ত্রিকতা কী বস্তু, তারপর ইউরোপীয় সভ্যতা বস্তু কী, তারপরে ইউরোপীয় সভ্যতা ও বর্তমান যুদ্ধ, তারপরে সাহিত্যে খেলা, এগুলো মানে অনেক দার্শনিক প্রবন্ধ লেখার চেষ্টা করেছেন। কিন্তু যখন ইকবাল লিখে ফেললেন, তিনি যখন একটা রিটেন প্রস্তাব তিনি পড়লেন, সেটা হলো গিয়া 16 পৃষ্ঠার, যার মধ্যে 14 পৃষ্ঠায় গোটা পৃথিবীর দর্শন পাকিস্তান প্রস্তাব করলেন, তখন কিন্তু রবীন্দ্রনাথ, শরৎ, প্রমোদ কেউ কিন্তু সেটার বিরোধিতা করে লেখার সাহস পেলেন না। কারণ প্রমোদ চৌধুরী যেগুলো লিখতেছিলেন, রবীন্দ্রনাথ যে লিখতেছিলেন, এগুলো ডাহা মিথ্যা। তো ডাহা মিথ্যা তো মানে শিয়ালের বুদ্ধি যেটাকে বলে, ডাহা মিথ্যা যেটাকে বলে, ধূর্ত আমি, সততা, মিথ্যাচার, এইগুলো কিন্তু কোথায় টিকে থাকে? যখন সত্য যখন আবিষ্কার না হচ্ছে, এই মিথ্যা দিয়ে তো সত্যের সাথে ডিবেট করা যায় না। তো আমরা চাই যে ডিবেট এবং ডায়ালগস এই জিনিসটা বাংলাদেশিদের মধ্যে ফেরত আসুক, এবং তারা এই পাকিস্তানি ফিলোসফির সাথে বাংলাদেশের ফিলোসফি, ব্রিটিশ ফিলোসফির সাথে পাকিস্তানি ফিলোসফি, এইগুলো যদি আমরা ডিবেট করি এবং মাদ্রাসা শিক্ষার সঙ্গে ইংলিশ মিডিয়ামের শিক্ষা যদি ডিবেট হয়, তাহলে কিন্তু বাংলাদেশে গণতন্ত্রটা অনেক মজবুত হবে। তখন কি হবে? এই বাংলাদেশ রাষ্ট্রটা একটা চমৎকার ভিত্তির উপরে দাঁড়ানো হবে। তাহলে আমরা এই কলকাতার যদি ফিলোসফিগুলো দেখি, কলকাতার বেশিরভাগ আঞ্চলিক যারা রাইটার আছে, কলকাতার মুভিতে দুই ধরনের রাইটার কাজ করে। এক ধরনের রাইটার হলো যারা কলকাতাকেই বেস করে, আর আরেক ধরনের রাইটার হলো গিয়া যারা সর্বভারতীয়দের মধ্যে আমাদের পড়বে যেমন শচীন ভৌমিক এবং ঋষিকেশ মুখার্জি এবং বাসু, যিনি হঠাৎ বৃষ্টি পরিচালক, এরা কিন্তু মোটামুটি 90 বছর বেঁচেছেন। যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন সর্বভারতীয় রাইটার। কিন্তু যারা আঞ্চলিক রাইটার ছিল, বিশেষ করে ঋত্বিক ঘটক, যারা দুঃখের খালি দিদায়নাম নাক, যেটাকে উত্তর ভারত বলে, শুধু কান্নাকাটির গল্প লেখে, যারা খালি কান্নাকাটিই দেখে দুনিয়াতে, যারা দুনিয়াতে আনন্দ দেখে না, মাস্তি দেখে না, তারা কিন্তু কি হয়? তারা কিন্তু অল্প বয়সেই মারা গেছে। তো কলকাতায় দুই ধরনের আছে, যেমন কিতাব মুভিতে এরকম আছে, কিতাব মুভি কিন্তু দেখার মতো একটা মুভি। এখানে গুলজার সাহেব দুই ধরনের মুসলমান দেখাচ্ছেন, একটা হলো ভিক্ষুক মুসলমান, একটা কর্মী মুসলমান। তো ভিক্ষুক মুসলমানদের তিনি বাড়াবা দেননি, যদিও ভিক্ষুক মুসলমানদের সম্মান করেছেন, কারণ উত্তর ভারতের সম্মানটা আসে, উত্তর ভারতের সভ্যতাটা আসলে মুসলমানদের সভ্যতা। এবং আমরা জানি যে বাংলাদেশে যে এই ফ্যাসিবাদটা কায়েম করা হয়েছিল 1914 থেকে 1914 থেকে ধরতে পারি, কারণ ওই সময় একটা বা 12 থেকেই আমরা ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে। তত্ত্বাবধায়ক বাতিলের পর সাথে সাথেই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়ে গিয়েছিল, কারণ বিচার বিভাগ তার স্বাধীনতা বজায় রাখতে পারতেছিল না। তারা ভয় করতেছিল যে তাদের চাকরি থাকবে কিনা, তাদেরকে ভালো মতো পেনশন দেওয়া হবে কিনা, চাকরির পরে কাউকে লোভ দেখানো হচ্ছিল যে তাদেরকে যেমন ভালো ভালো পজিশনে নিয়ে যাবে। যেমন তত্ত্বাবধায়ক বাতিলের রায় যিনি দিয়েছিলেন, তিনি কিন্তু আবার পাইছিলেন, কি যেন বলে, যে আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তা কাজেই সাম দাম ভেদ মানে বিভিন্ন রকম ভয়ভীতি ও পুরস্কারের লোভ দেখিয়ে বিচার বিভাগকে করাপ্টেড করে ফেলেছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সাথে সাথেই। তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের গণতন্ত্রকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে গণতন্ত্র যারা ধ্বংস করেছিল তারা কোন গ্রুপ? পাকিস্তান বিদ্বেষী গ্রুপ। এবং পাকিস্তান বিদ্বেষটা প্রথমেই কাজ করেছে শেখ মুজিবের আমলে, এবং তা দেখা যাচ্ছে এই পাকিস্তান বিদ্বেষ একসময় বাকশাল কায়েমে সচেষ্ট ভূমিকা রেখেছে। এবং পরবর্তী যে আবার বাকশাল যে দ্বিতীয় গ্রুপ, সেই গ্রুপটাকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই গ্রুপটাও কিন্তু পাকিস্তান বিদ্বেষী ছিল, এবং যখন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, নাম কি বলে, সেটা হলো গিয়া 9 সালের নির্বাচনে, তখন কিন্তু আমরা দেখব যে আবার একটা ফ্যাসিবাদের প্রকোপ দেখা গেছে। পাকিস্তান বিদ্বেষের সাথে ফ্যাসিবাদটা প্রচণ্ডভাবে জড়িত, এবং পাকিস্তান রাষ্ট্রটাই হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবং আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্রে যখন আইয়ুব খান ক্ষমতায় নিল, তার পিছনে কিন্তু আরেকটা ফ্যাসিবাদ ছিল, যে স্পিকারকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনার প্রায় 1 মাসের মধ্যেই আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে
যে আমাদের ওই ফ্যাসিবাদী কার্যক্রম করা যাবে না, কোনো স্পিকারকে পিটিয়ে মেরে ফেলা যাবে না, এবং 70 অনুচ্ছেদ, এবং এই 70 অনুচ্ছেদটা কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যাপার। তাহলে এই 70 অনুচ্ছেদটা বাতিল করতে হবে, এবং 70 অনুচ্ছেদের পিছনে কিন্তু ওই পিটিএ মেরে ফেলার একটা ব্যাপারটা ছিল, যে হর্স ট্রেডিং। তো হর্স ট্রেডিং থাকবেই, মাথা ব্যথা থাকবেই, তাই বলে কিন্তু মাথা কেটে ফেলা যাবে না, মাথা ব্যথাটা দূর করতে হবে। তো হর্স ট্রেডিংটা বন্ধ করার জন্য আমি 70 অনুচ্ছেদ দিতে পারি না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 70 অনুচ্ছেদটা ছিল একটা গণতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের জয় জয়কার। এবং আমরা চাই যে পাকিস্তান যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছিল সেটাও হয়েছিল কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, জার্মানির হিটলারের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে। এবং মুসলিম লীগের কেউই কিন্তু দেখা যাবে হিটলার দলে যোগ দেয়নি, যেহেতু হিটলারের দলে যোগ দিয়েছিল কিন্তু সুভাষ বোস। দেশের স্বাধীনতা বা যে লক্ষ্যই হোক, হিটলার এতই খারাপ আমরা পরবর্তীতে দেখেছি যে যেভাবে তারা ইহুদিদেরকে পুড়িয়ে মেরেছে। ইহুদিরা একটা কিন্তু পৃথিবীর দ্বিতীয় মহৎ জাতি বলা যায়, মুসলিমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তারপরেই কিন্তু ইহুদিরা। এবং ইংল্যান্ড এবং আমেরিকার গণতন্ত্র ঠিক আছে, দুটো জাতিকে শ্রদ্ধা করে, একটা হলো মুসলিম জাতি আর একটা ইহুদি জাতি। কিন্তু মুসলিমদের সাথে ইহুদিদের যে লড়াইটা, এটা কিন্তু খুবই দর্দনাক, খুবই শর্মনাক, খুবই লজ্জাস্কর এবং খুবই ব্যথাদায়ক। এবং আশা করি যে ইসরায়েল তার দখলকৃত ভূমিগুলো ছেড়ে দিবে এবং মুসলমানদের সাথে তারা একটা শান্তি প্রতিষ্ঠা করবে, যেটা তারা বরাবরই চেষ্টা করে আসতেছে। এবং মুসলিম রাষ্ট্রগুলো তা বোঝা উচিত যে বাংলাদেশের থেকেও 7 ভাগের 1 ভাগ, বাংলাদেশের 7 ভাগের 1 ভাগ 20,000 বর্গ কিলোমিটার একটা ছোট রাষ্ট্র প্রস্তাব করা হয়েছিল ইসরায়েলের জন্য, যারা কিনা ইহুদিদের হাতে নিগৃহীত, ইহুদিদের হাতে, যারা কিনা জার্মানদের হাতে নিগৃহীত, হিটলারের হাতে নিগৃহীত। কাজেই মুসলিমরা নিজেদের স্বকীয়তা বুঝতে পারবে এবং ইহুদি ক্লার্কি নামে, মানে ইউসুফ খান বা আলী শারদার জাফরি, যে ইহুদি ক্লার্কি যে একটা করেছিল, তারপরে কিন্তু একটা বই লিখেছিলেন আলী শারদার জাফরি সম্ভবত, তারপরে কিন্তু দিলীপ কুমার একটা বই করেছিলেন ইহুদি ক্লার্কি। তো ওই ইহুদি ধর্মের শ্রেষ্ঠতার থেকেও শ্রেষ্ঠ হলো মুসলিমরা। এবং এই জিনিসটা বুঝতে হবে যে হিন্দুদেরও কিছু কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠতা আছে। এক একটা জাতির শ্রেষ্ঠতা যদি আমরা না বুঝি, সে জাতির সাথে আমরা যুদ্ধেও যেতে পারবো না। সে যেটা বাঙালি বুদ্ধিজীবীদের একটা বিরাট বড় সমস্যা, তারা কিন্তু ইকবালকে বোঝার চেষ্টাও করেননি, ইকবালকে পাশ কাটিয়ে গেছেন, যেটা রবীন্দ্রনাথ নিজেও করেছেন। কিন্তু ইকবালকে পাশ কাটানোর কারণও ছিল, কারণ রবীন্দ্রনাথ বা প্রমোদ চৌধুরী যে সরাসরি মিথ্যা কথাগুলো বলেছেন, সেই সরাসরি মিথ্যা কথাগুলো তাদের বলা উচিত ছিল না। এবং আমরা জানি যে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাই হয়েছিল কেমব্রিজে, যে পাকিস্তান প্রস্তাবনা করেছিলেন তিনি কেমব্রিজে পড়তেন, চৌধুরী রহমত আলী। এবং তার বিরুদ্ধে কিন্তু কিছুটা খাপ্পা ছিলেন জিন্নাহ, তিনি কিন্তু বলেছিলেন যে বলকানাইজেশন অফ ইন্ডিয়া আমরা চাই না, যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পাকিস্তানের প্রস্তাব তিনি করেছিলেন। কিন্তু পরবর্তীতে পাকিস্তান ক্ষুদ্র হয়েছে, কিন্তু আমাদের ওই জিনিসটা বুঝতে হবে যে আমরা যদি শেক্সপিয়ার না বুঝি, যেটা ব্রিটিশ যে সভ্যতার মূল, আর জার্মান সভ্যতার মূল যে কান্ট, হেগেল এবং গেটে, এই তিনজনকে যদি না বুঝি, তাহলে পাকিস্তান রাষ্ট্রকে আমরা বুঝবো না। হিটলারের বিরুদ্ধচারণকে, হিটলার আসলেই কান্ট, হেগেল এবং গেটের বিরুদ্ধে যেই তিনি হিটলারাইজেশন করেছিলেন, গোটা জার্মানিকে তিনি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিলেন। এবং ফ্যাসিবাদের যে একটা সফলতাও কিন্তু হিটলারের সামনে ছিল, সেটা হলো মুসোলিনির ফ্যাসিবাদ। তো যে মুসোলিনি ফ্যাসিবাদকে আমাদেরকে ঘৃণা করতে হবে। মুসোলিনি কিন্তু হিটলার 11 বছর আগে ক্ষমতা এসছে। তো বাংলাদেশে অনেকে হিটলার সহযোগী হিসাবে ইকে প্রস্তাব করা হয় যে মুসোলিনি, কিন্তু আসলে জানে না অনেকে যে হিটলার জন্মদাতাই কিন্তু মুসোলিনি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। মুসোলিনি ইটালির যে ধ্বংসপ্রায় অংশ কিছুটা ঐক্যবদ্ধ করেছিলেন, এবং সিজারের দেশ কিন্তু মুসোলিনিরা বুঝতে হবে। এবং সিজারকে ঘৃণা করেই কিন্তু শেক্সপিয়ারের উত্থান। বাংলাদেশিরা কিন্তু যেহেতু শেক্সপিয়ার পড়ে না, আমার কথা হলো যে বাংলাদেশিকে এই 24-এর গণতন্ত্রকে বজায় রাখতে হলে, 24-এর আন্দোলনকে, 24-এর বিপ্লবকে বজায় রাখতে হলে 4 জন লেখককে প্রচণ্ডভাবে পড়াশোনা করতে হবে বাঙালি এই যে ছাত্র জনতাকে, বিশেষ করে ছাত্রদেরকে। কারণ ছাত্রদের ব্রেন সজীব, তাদের বয়স কম, তারা এই লেখাগুলো পড়ে ফেলতে পারেন। একজন হলো শেক্সপিয়ার, একজন হলো কান্ট, একজন হলো গেটে, আরেকজন হলো কান্ট, গেটে, হেগেল এবং
শেক্সপিয়ার। এই চারজনকে বুঝলে পরে বাংলাদেশিরা ইন্ডিয়ার উপর রাজত্ব করতে পারে, পাকিস্তানের উপর রাজত্ব করতে পারবে, জ্ঞান গবেষণায় শ্রেষ্ঠ হতে পারবে, কারণ বাংলাদেশের জমি উর্বর। কাজে ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা পাকিস্তান এবং ব্রিটেনকে বুঝতে হবে, এবং 24 গণতন্ত্র বজায় রাখতে হলে চারজন লেখককে পড়তে হবে। সেটা হলো গিয়া গেটে, কান্ট, হেগেল এবং শেক্সপিয়ার। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।